কলকাতা শহরের খুব চেনা একটা ছবি, মানে যাকে বলে প্রতীক, সেটা নিয়েই আজ আমাদের আলোচনা। হাওড়া ব্রিজ শুধু লোহা লক্করের একটা বিশাল কাঠামো তো নয়, বরং শহরের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটা স্পন্দন। এর পেছনের গল্পটা, মানে এর ইতিহাস, এর গুরুত্ব, এগুলো নিয়েই আজ কথা বলবো আমরা। আলোচনাটা শুরু করতে গেলে একটু প্রেক্ষাপটটা বোঝা দরকার। ব্রিটিশ আমল, হুগলি নদীর দুপাশে দুটো গুরুত্বপূর্ণ এলাকা। একদম। একদিকে হাওড়া স্টেশন, মানে রেল যোগাযোগের মূল কেন্দ্র। একদম। আর অন্যদিকে ক্যালকাটা, মানে আজকের কলকাতা, তখন ছিল প্রশাসনিক আর যাকে বলে সংস্কৃতির রাজধানী। তো এই দুই জায়গার মধ্যে একটা মজবুত সংযোগের দরকার পড়ছিল খুব। তার মানে শুরুতে যোগাযোগ ব্যবস্থা বেশ কঠিন ছিল নিশ্চয়ই। ফেরি ভরসা ছিল শুনছি। হ্যাঁ, মূলত ফেরির ওপরই নির্ভর করতে হতো। আর বর্ষাকালে সে তো রীতিমতো বিপজ্জনক হয়ে উঠত ব্যাপারটা। আচ্ছা। এই সমস্যাটা কিছুটা কমানোর জন্য 1874 সাল নাগাদ একটা পন্টুন ব্রিজ, মানে ধরুন একটা ভাসমান সেতু তৈরি হয়। ও, পন্টুন ব্রিজ। সেটা কেমন ছিল? মানে সেটা কাঠ আর লোহা দিয়ে তৈরি ছিল আর কি। অস্থায়ী ব্যবস্থা। স্টিমার বা বড় নৌকা গেলে মাঝখানের অংশটা খুলে দেওয়ারও ব্যবস্থা ছিল। ইন্টারেস্টিং। কিন্তু এটা নিশ্চয়ই যথেষ্ট ছিল না। না, একেবারেই না। শহর বাড়ছিল, লোক বাড়ছিল, গাড়ির চাপও বাড়ছিল। ওই পন্টুন ব্রিজ আর সেই চাপ নিতে পারছিল না। তখনই একটা স্থায়ী আরো আধুনিক সেতুর প্রয়োজনটা সবাই বুঝতে পারলেন। আর সেই ভাবনা থেকেই তো 1930 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট পাশ হলো। ঠিক তাই, একটা পাকাপোক্ত বড় সেতুর জন্য আইন পাশ হলো। আর এর নকশার দায়িত্ব পেল এক বিখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং ফার্ম, র্যান্ডেল পামার অ্যান্ড ট্রেটন। আর নকশাটাও ছিল খুব অন্যরকম, মানে ক্যান্টিলিভার ব্রিজ। এই ক্যান্টিলিভার ব্যাপারটা ঠিক কি, একটু যদি বুঝিয়ে বলেন। হ্যাঁ, ক্যান্টিলিভার মানে হলো এই ব্রিজের প্রধান বৈশিষ্ট্য। নদীর মাঝখানে এর কোনো পিলার বা থাম নেই। কোনো সাপোর্ট নেই? না, নদীর ভেতরে কোনো সাপোর্ট নেই। এটা আসলে দুপাশে দুটো বড় থামের উপর ভর করে দাঁড়িয়ে আছে। আর সেই থাম দুটো থেকে দুটো হাতের মতো অংশ বেরিয়ে এসে মাঝখানে জুড়েছে। কোনো অবলম্বন ছাড়াই নদীর ওপরটা পেরিয়ে গেছে। এটা তখনকার ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে দেখলে একটা বিরাট ব্যাপার ছিল, একটা বিস্ময়। আর এই অসাধারণ কাজটা করলো কারা? একটা ভারতীয় সংস্থা, তাই না? ব্রেথওয়েট বার্নজেসো। হ্যাঁ, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। পুরো নির্মাণ কাজটা তারাই করেছে। আর প্রায় 26,000 টন ইস্পাত সেটা দিয়েছিল টাটা স্টিল। 26,000 টন? হ্যাঁ, এটা শুধু ইস্পাত সরবরাহ ছিল না, কিন্তু এটা ছিল ভারতের নিজস্ব শিল্প শক্তির একটা বড় প্রমাণ, মানে স্বদেশী ক্ষমতার একটা প্রতীকও বলা যেতে পারে। কাজটা কবে শুরু হয়েছিল? কাজ শুরু হয় 1934 সালে। আর বুঝতেই পারছেন, কাজটা মোটেই সহজ ছিল না। কি রকম চ্যালেঞ্জ ছিল? আরে বাবা, এখানকার যা গরম, গ্রীষ্মকালে প্রচন্ড তাপ, তারপর বর্ষার জল কাদা, ধুলো, এসব তো ছিলই। তার উপর লক্ষ লক্ষ রিভেট হাতুড়ি দিয়ে পিটিয়ে জুটতে হয়েছে শ্রমিকদের। সে এক অমানসিক পরিশ্রম। আর ঠিক সেই সময়ই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। একদম, বিশ্বযুদ্ধের মেঘ তখন ঘনিয়ে আসছে। কলকাতার উপর জাপানি বোমারু বিমানের হামলার একটা ভয়ও ছিল কিন্তু। তাই নাকি? তাহলে তো উদ্বোধনের সময় বেশ একটা চাপা টেনশন ছিল। টেনশন তো ছিলই। আর সেই যুদ্ধের আবহের জন্যই, মানে ওই শত্রু বিমানের আক্রমণের ভয়েই 1943 সালের ফেব্রুয়ারি মাসে কোনো রকম বড় অনুষ্ঠান বা জাঁকজমক ছাড়াই ব্রিজটা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের ব্যবহারের জন্য। কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হলো না? না, প্রায় নিঃশব্দেই কাজ শুরু হয়ে গেল ব্রিজের। এর দৈর্ঘ্য প্রায় 705 মিটার, জল থেকে উচ্চতা প্রায় 82 ফুট, আর দুটো মূল স্তম্ভের মধ্যে দূরত্ব 457 মিটার। সব মিলিয়ে তখনকার সময় এটা পৃথিবীর অন্যতম দীর্ঘ ক্যান্টিলিভার ব্রিজ ছিল। আচ্ছা, স্বাধীনতার পরে 1965 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এর নাম রাখা হয় রবীন্দ্র সেতু। কিন্তু মজার ব্যাপার হলো, লোকে আজও এটাকে হাওড়া ব্রিজ বলেই ডাকে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। ওই হাওড়া ব্রিজ নামটাই যেন মানুষের মনে গেঁথে গেছে। রবীন্দ্র সেতু নামটা সরকারি খাতায় রয়ে গেছে আর কি। এই সেতুটা তো শুধু যাতায়াতের পথ নয়, এ যেন কলকাতার ইতিহাসের সাক্ষী। অবশ্যই। এই ব্রিজটা কত কি দেখেছে। দেশভাগের পর আসা সেই উদ্বাস্তু স্রোত, শহরের কত রাজনৈতিক ঝড়ঝাপটা, কত পরিবর্তন, সবকিছুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এটা শুধু দুটো পার্কে মেলেনি, নিজেই যেন শহরের একটা চরিত্র হয়ে উঠেছে। সত্যি, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার গাড়ি এর ওপর দিয়ে যাচ্ছে।
রোদ, ঝড়, বৃষ্টি, দূষণ সব সহ্য করে নীরবে দাঁড়িয়ে আছে। ঠিক, অনেকটা যেন কলকাতার এক নীরব প্রহরী। সিনেমা, সাহিত্য, ছবি সবেতেই তো হাওড়া ব্রিজ মানেই কলকাতা। কেন বলুন তো, কেন এটা এতটা প্রতীকী হয়ে উঠল? কারণ এটা শুধু একটা ব্রিজ নয়, এটা কলকাতার টিকে থাকার লড়াই, এর ঐতিহ্য, এর আশা আকাঙ্ক্ষা সবকিছুর প্রতীক। শহরের আত্মার একটা অংশ যেন জড়িয়ে আছে এর ইস্পাতের কাঠামোর সঙ্গে। এত পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েও যে সে দাঁড়িয়ে আছে, এটা শহরবাসীর কাছেও একটা ভরসার মতো। তাহলে সব মিলিয়ে বলা যায়, হাওড়া ব্রিজ শুধু একটা দরকার মেটানোর জন্য তৈরি হওয়া কাঠামো ছিল না, এটা সময়ের সঙ্গে সঙ্গে কলকাতার পরিচয়ের, তার সত্তার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এর যাত্রাটা সত্যিই ভাবার মতো। হ্যাঁ, আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় না হয় সবার জন্য। একটা সেতু, একটা জড় কাঠামো কিভাবে শুধু দুটো পার্কে যুক্ত করার চেয়েও অনেক বড় কিছু হয়ে উঠতে পারে? কিভাবে সেটা একটা শহরের অতীত, তার বর্তমানের স্পন্দন, তার ভবিষ্যতের স্বপ্ন, এই সব কিছুকে নিজের মধ্যে ধারণ করে? কিভাবে তা মানুষের চলমান ইতিহাসের প্রতিচ্ছবি হয়ে ওঠে? এটা কিন্তু ভাবার বিষয়।